আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা স্বরধ্বনি পরিচ্ছেদ ৬ বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী নিয়ে আলোচনা করব। তো আমরা দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত যে আসলে ধ্বনিটা কি, এটা উচ্চারণ হয় কিভাবে, এবং এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে ধ্বনি, উচ্চারণ এগুলো নিয়ে কখনোই কোনো সমস্যা থাকবে না। তো সমস্যা না থাকলেও বেসিক টা ক্লিয়ার হয়ে যাবে ধ্বনি নিয়ে বা উচ্চারণ নিয়ে। তাহলে চলো আমরা দেখি। আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট এর অবস্থা বিভিন্ন রকম হয়। বিভিন্ন লেটার বা বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁটের অবস্থা ভিন্ন, ভিন্ন রকমের কিন্তু হয়ে থাকে। কেবলমাত্র ঠোঁটের অবস্থাই নয়, বরং আমাদের জিহ্বার অবস্থান, আমাদের আলজিহ্বা, উপজিহ্বা, আমাদের গলা, আমাদের কণ্ঠ, আমাদের ভোকাল কর্ড সবকিছুর অবস্থার কিন্তু পরিবর্তন হয় ভিন্ন, ভিন্ন শব্দ উচ্চারণের সময়, ভিন্ন, ভিন্ন ধ্বনি উচ্চারণের সময়। এই কারণে আমরা দেখতে পাই যে আমাদের ঠোঁটের অবস্থাটাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা দেখো যে কখন কোন বর্ণ উচ্চারণের সময় আমাদের ঠোঁটের অবস্থাটা আসলে কি হয়, কিরূপ দাঁড়ায়, এগুলো আমরা যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে বুঝতে পারবো যে কোন ধ্বনিটার উচ্চারণ কিরকম এবং কোন ধ্বনিটা উচ্চারণের সময় আমাদের ঠোঁটের অবস্থা কিংবা আমাদের ভোকাল কর্ডের অবস্থা কিংবা আমাদের ঠোঁট, আমাদের জিহ্বা, আমাদের নরম তালু, শক্ত তালু, আ সবকিছুর অবস্থান আমাদের কিরকম হয়, কোন ধ্বনি উচ্চারণের সময়, এর উপর ভিত্তি করে আমাদের ব্যাকরণে উচ্চারণের জন্য বেশ কিছু নিয়মকানুন রয়েছে। অর্থাৎ এই আ ধ্বনি উচ্চারণের সময় যেসব কিছু ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি আম স্বরযন্ত্র। তো এই যে স্বর উচ্চারণ হয়, তার সাথে যেগুলো জড়িত, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের বিশেষ কিছু দিক আছে, উচ্চারণের নিয়ম আছে, এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদের উচ্চারণ বিধি আছে। তো এই যে স্বরধ্বনি উচ্চারণ কিভাবে হয় এবং এর শ্রেণীবিভাগ উচ্চারণের জন্য এবং উচ্চারণের টাইপ বা উচ্চারণের পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে। তো চলো আমরা দেখি পরিচ্ছেদ ৬ স্বরধ্বনি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে একটা প্রথমে আমরা যেটা চার্ট একটা দেখতে পাচ্ছি। একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি। এই চার্ট বা এই ছকটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে বেশ কিছু টাইপ কিন্তু দেওয়া আছে। এই পাশে কয়টা টাইপ দেওয়া আছে? ৪ টা টাইপ কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে আম টাইপটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? টাইপটা হচ্ছে জিহ্বের উচ্চতার উপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের জিভ যখন একেবারে আ উঁচু তালুর সাথে লেগে যায়, তখন কি, কি উচ্চারণ হয়? এবং সবচেয়ে উচ্চ থেকে একটু নিচের দিকে যখন থাকে, তখন হয় হচ্ছে উচ্চ মধ্য, এবং একেবারে নিচের থেকে যেটা উপরে থাকে সেটা হচ্ছে নিম্ন মধ্য, এবং একেবারে নিচে যখন থাকে আমাদের জিহ্বা, তখন সেটা হচ্ছে নিম্ন। জিভের অবস্থানটা কি হবে? সেটা হবে নিম্ন। ওকে? তো জিভের অবস্থান যখন সম্মুখে থাকে, সম্মুখে কি জিভের অবস্থান থাকবে এবং উচ্চতা থাকবে কোথায়? জিভটা থাকবে উপরে। তখন আমরা ই ধ্বনি উচ্চারণ করি। তোমরা একটু উচ্চারণ করে দেখো, তোমরা যখন এটা বলো, তখন কি তোমাদের জিহ্বা উপরের সাথে কিন্তু টাচ করে এবং জিভের অবস্থান কি সামনের দিকে থাকে। অর্থাৎ মুখের থেকে একটু সামনের দিকে থাকে, মুখের ভেতরে একটু সামনের দিকে থাকে। আর পেছনের দিকে থাকে কখন? যখন এটা উচ্চারণ করো, দেখবে তোমার জিহ্বাটা কোথায় থাকবে? পেছনের দিকে থাকবে, এবং জিহ্বাটা কি হবে? জিহ্বাটা উপরের দিকে লেগে থাকবে। আর ঠোঁটের উন্মুক্তি, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার ঠোঁটটা ঠিক কত ও ফাঁকা হয়েছে, কিংবা একটা ঠোঁটের সাথে আরেকটা ঠোঁটের দূরত্ব কতটুকু বেড়েছে নাকি কমেছে, সেটাই হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। সংবৃতি মানে কি? সংবৃতি মানে হচ্ছে ঠোঁটটা কি হয়েছে? ঠোঁটটা ছোট হয়ে আসছে, অর্থাৎ ঠোঁটটা ছোট রাখতে হচ্ছে। তো যখন ধ্বনি উচ্চারণ করবে, তখন দেখবে তোমার ঠোঁটটা কিন্তু ঠোঁটের ভিতরে যে ফাঁকা জায়গাটা, সেটা কিন্তু ছোট হবে। আর এই যে বিবৃত, অর্থাৎ কি ঠোঁটের ভিতরে জায়গাটা কি বড় হবে। তো যখন উচ্চারণ করা হয়, কি ঠোঁটের ভিতরে অনেক ফাঁক থাকে না? হ্যাঁ, ঠোঁটের ভিতরে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে। আর অর্ধ বিবৃতি মানে কি? তার মানে বিবৃতি থেকে একটু কম জায়গা থাকে। যেমন এগুলো যখন উচ্চারণ করা হয়, তখন কিন্তু এটা উচ্চারণের থেকে কম উচ্চারণ বা কম ফাঁকা কিন্তু এই এ, এগুলো উচ্চারণে হয়ে থাকে। তারপর হচ্ছে অর্ধ সংবৃতি কি? অর্ধ সংবৃতি মানে হচ্ছে এটা আরেকটু বেশি ফাঁকা থাকে। আ ঠোঁটটা আরেকটু কম ফাঁকা থাকে। অর্ধ বিবৃতির থেকে কম ফাঁকা থাকে। ঠিক আছে? তো এটা কি এটা আরেকটু কম। আর একেবারে কম হবে এটা উচ্চারণের সময় একেবারে কম হবে। কিন্তু সবচেয়ে বেশি ঠোঁটের ভিতরে স্পেস থাকবে বা জায়গা থাকবে বা ফাঁকা থাকবে এটা উচ্চারণের সময়। তো আশা করি এটা বোঝা গেছে যে কোনটা দ্বারা আসলে কি বোঝায়। এই শখটাকে তুমি কিভাবে মনে রাখতে পারবে, আশা করি বুঝতে পারছো। ওকে? সো এটা হচ্ছে ঠোঁটের অবস্থান। এটা কিসের অবস্থান? এটা হচ্ছে জিভের অবস্থান। তুমি যখন বলো, তখন জিভটা কি? জিভটা দেখবে একেবারে মাঝখানের দিকে আছে। তো এইবার আমরা দেখা যাক যে উচ্চারণের সময় জিভ কতটা উপরে বা কতটা নিচে নামে। অর্থাৎ আমাদের জিভটা মুখের ভেতরে কতটা উপরে বা কতটা নিচে নামে, তার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? ৪ ভাগে ভাগ করা যায়। উঁচু, যখন আমাদের জিহ্বা উঁচুর দিকে থাকে, এটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা উঁচুর দিকে থাকে, এবং তারপরে হচ্ছে উচ্চ মধ্য, অর্থাৎ আরেকটু নিচে থাকে জিহ্বা, এবং নিম্ন মধ্য আরও নিচে থাকে, এবং নিম্ন অর্থাৎ একেবারে নিচে থাকে। কখন? যখন আমরা এটা উচ্চারণ করি, তখন আমাদের জিহ্বা কিন্তু একেবারে নিচের দিকে অবস্থান করে। তোমরা চাইলে এটা প্র্যাকটিক্যালি দেখে নিতে পারো। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরের দিকে ওঠে। সো বোঝা গেল? উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরের দিকে ওঠে। যেমন কি? যেমন হচ্ছে আমাদের এবং তাই না? এই ২ টা এই সময় আমাদের জিহ্বা
উপরের দিকে তাক করে থাকে। নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা নিচের দিকে নামে। নিম্ন স্বরধ্বনির সময় জিহ্বা নিচের দিকে নামে, ঠিক আছে? কেমন? এটা উচ্চারণের সময় কী হবে? জিহ্বা নিচের দিকে কিন্তু অবস্থান করবে। যেমনটা তোমরা পরীক্ষা করলে কিন্তু বুঝতে পারবা। নিজে, নিজে একটু উচ্চারণ করে টেস্ট করে দেখতে পারো। জিহ্বা সম্মুখ বা পশ্চাৎমুখী অবস্থানের উপর ভাগ করে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। সম্মুখ স্বরধ্বনি, আর হচ্ছে মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। অর্থাৎ তোমার জিহ্বাটা তোমার জিভ সামনের দিকে নাকি মাঝখানের দিকে নাকি পেছনের দিকে, অর্থাৎ ভেতরের দিকে, হ্যাঁ? এটার উপর ভিত্তি করে এই ৩ ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ই, এ এটা উচ্চারণের সময় দেখবা, এবং এটা উচ্চারণের সময় দেখবা যে তোমার জিহ্বা সামনের দিকে আছে। আর মধ্য স্বরধ্বনি কি? এটা উচ্চারণের সময় দেখবা তার থেকে একটু পেছনের দিকে অবস্থান করছে তোমার জিহ্বাটা, অর্থাৎ মাঝখানের দিকে। এবং পশ্চাৎ স্বরধ্বনিটা কি? এটা হচ্ছে অ, ও, উ এটা দেখবা একেবারে পেছনের দিকে জিহ্বাটার অবস্থান দাঁড়াবে। সম্মুখ স্বরধ্বনির বেলায় কি হবে? জিভ সামনের দিকে উঁচু বা নিচু হতে পারে। আর পশ্চাৎ স্বরধ্বনির ক্ষেত্রে দেখতে পারবে যে জিভ উঁচু বা নিচু হতে পারে। আমরা উপরেরটাতে কিন্তু এটা দেখে আসছি। তারপর স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা নাকি বন্ধ থাকে? অর্থাৎ যখন স্বরধ্বনি উচ্চারণ করা হয় তখন ঠোঁট কতটুকু খোলা থাকে, ঠিক আছে? যেমন ঠোঁট যখন উচ্চারণ করো তখন একরকম খোলা থাকবে। যখন উচ্চারণ করো তখন সবচেয়ে বেশি খোলা থাকবে। যখন উচ্চারণ করো আরেকটু কম খোলা থাকবে। যখন উচ্চারণ করো ঠোঁট ২ টা আরো কম খোলা থাকবে। তো এর উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? ৪ ভাগে ভাগ করা যায়। ৪ ভাগে কি, কি? ই, উ, ঠিক আছে? তারপরে হচ্ছে উ, তারপর অর্ধ সংবৃত এ, ও, আর অর্ধ বিবৃত অ, বিবৃত আ। সংবৃত মানে কি? সংবৃত মানে হচ্ছে ঠোঁটটা কি কম খোলা থাকবে, ঠিক আছে? ঠোঁটটা কম খোলা থাকবে। যেমন যখন উচ্চারণ করো ঠোঁটটা কম খোলা থাকে। উচ্চারণ করলে কম খোলা থাকে। তার থেকে বেশি খোলা থাকবে ও এইগুলো উচ্চারণ করার সময়। তার থেকে বেশি এটা উচ্চারণ করার সময়। আর সবথেকে বেশি খোলা থাকবে এটা উচ্চারণ করার সময়। আর বিবৃতি মানে কি? বিবৃতি মানে হচ্ছে ঠোঁট বেশি খোলা। যেমন হচ্ছে এটার ক্ষেত্রে কি? ঠোঁট সবথেকে বেশি খোলা থাকে। তারপরে আমাদের আনুনাসিক স্বরধ্বনি কি? আনুনাসিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় কি হয়? বায়ু মুখ দিয়ে বের হয়ে আসে। বায়ু কি হয়? মুখ দিয়ে বের হয়ে আসে, ঠিক আছে? তো এই সময় তালু স্বাভাবিক অবস্থায় থাকে। যখন নাক দিয়ে বের হয়ে আসে তখন তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচের দিকে নেমে গেলে বায়ু নাক দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ বায়ু যে কখন নাক দিয়ে বের হয়ে যায় সেটাই কিন্তু এখানে বলতে চাচ্ছে। যখন এই যে বায়ু নাক দিয়ে কিছুটা বের হয়ে আসবে তখন সেটাকে কি বলে? অনুনাসিক, ঠিক আছে? অনুনাসিক স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। যেমন কি মৌলিক ই, এ, আ, ও, উ এটা যখন আনুনাসিক হয় তখন ই, এ, এ অর্থাৎ নাকে তুলে কথা বলে যেটাকে বলে। আনুনাসিক উচ্চারণ করতে গেলে নাকে তুলে কথা বলতে হয়। মৌলিক স্বরধ্বনিগুলো যদি নাকে তুলে বলা হয় সেগুলোই কি হবে? অনুনাসিক। তারপরে আমাদের অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি মানে কি? পুরোপুরি স্বরধ্বনি না। স্বরধ্বনি যেমন উচ্চারণের সময় কি হয়? স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা একেবারে এটাকে উচ্চারণ করতে পারি কোথাও বাধা পাওয়া ছাড়া। কিন্তু অর্ধ স্বরধ্বনির ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু বাধা সেখানে প্রাপ্ত হবে। তবে সেগুলো একটু কম। ঠিক আছে? ব্যঞ্জনধ্বনির থেকে কম। তো স্বরধ্বনি উচ্চারণের সময় পুরোপুরি উচ্চারিত হয় না। সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। ঠিক আছে? এগুলো স্বরধ্বনি কিন্তু এগুলো পুরোপুরি কিন্তু উচ্চারিত হয় না। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? ই, উ, এ, ও এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তো এগুলোর সাথে আমরা কিছু যোগ করে বা একটা আরেকটার সাথে যোগ করে আমরা একটা অর্ধ স্বরধ্বনি পেতে পারি। তো স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়। কিন্তু অর্ধ স্বরধ্বনি কোনোভাবেই দীর্ঘ করা যায় না। যেমন এখানে চাই। এখানে কয়টা স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে? চাই, তাই তো? চাই, চা, তাই না? এখানে এবং এই ২ টা উচ্চারণ হচ্ছে। চাই। তোমরা একটু বিশ্লেষণ করে দেখো। পরীক্ষা করে দেখো নিজে, নিজে। চাই উচ্চারণ করো। এখানে হলো হচ্ছে কি পূর্ণ স্বরধ্বনি এবং হচ্ছে অর্ধ স্বরধ্বনি। একইভাবে লাউ, এখানে লাউ, আও, উচ্চারণ হয় এবং উচ্চারণ হয় একইভাবে। এখানে হলো পূর্ণ স্বরধ্বনি এবং হলো অর্ধ স্বরধ্বনি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বোঝা গেছে যে এটা দ্বারা আসলে কি বোঝা হইছে। এখানে এটা কি পূর্ণ স্বরধ্বনি এবং এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তারপরে হচ্ছে আমাদের আছে দ্বি স্বরধ্বনি। দ্বি স্বরধ্বনি কি? পূর্ণ স্বরধ্বনি থাকবে এবং অর্ধ স্বরধ্বনি থাকবে এবং এই দুটো একত্রে উচ্চারিত হলে সেটাকে বলা হয় দ্বি স্বরধ্বনি। অর্থাৎ আমরা যা পড়ে আসলাম। এখানে লাউ, আ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এবং হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তো মিলে হয়েছে কি? আউ। ঠিক আছে? লাউ, আ, উ। এই ২ টা স্বরধ্বনি এখানে উচ্চারণ হচ্ছে। এজন্য এটা দ্বি স্বরধ্বনি এবং এখানে একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে আমরা এটা বলতেই পারি যে পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে যখন উচ্চারিত হয় তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় দ্বি স্বরধ্বনি। ঠিক আছে? এটাকে বলা হয় দ্বি স্বরধ্বনি। তারপর আমাদের আছে আ তাই, নাই। তো এগুলো তোমরা একটু নিজেরা উচ্চারণ করে দেখো। এখানে দেখবে যে মাঝে তোমরা ২ টা স্বরধ্বনি পাবে। যেমন সেই, তাই না? তখন আসছে। নে যখন উচ্চারণ করবে এখানে আসছে। তারপরে তোমরা যদি বলো উ, তখন কি মৌ যখন উচ্চারণ করো এখানে আছে এবং আছে। এই ২ টাই কিন্তু আছে। তো তাই এইগুলোর ভিতরে একটা হবে পূর্ণ স্বরধ্বনি, একটা কি হবে? একটা হবে অর্ধ স্বরধ্বনি। তো বাংলা বর্ণমালায় ২ টি দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা, আলাদা বর্ণ ধারিত আছে। এটা দেখো গুরুত্বের সাথে। বাংলা বর্ণমালায় কিন্তু এমন ২ টি বর্ণ অলরেডি রয়েছে। যেমন এখানে তোমরা যদি যদি উচ্চারণ করো সেক্ষেত্রে কি আসছে আমাদের? ও আর কি? ও এবং একই সাথে এটা উচ্চারণ হচ্ছে কি? ই, ও, ওই, তাই না?
একই সাথে তোমার এখানে ওই উচ্চারণ করতে গেলে কি আসছে, ও আসছে এবং ইও আসছে, তো দুইটা একই সাথে কিন্তু চলে আসছে, ও ই। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটা কি, এটা হচ্ছে বাংলা বর্ণমালা দুইটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা আলাদা দুইটি বর্ণ। একটা দেখলাম, আরেকটা কি, আরেকটা হচ্ছে ওই। তো এখানে কি ও এবং ই, ও না ওই, ও এটা ও তাই না, তাহলে ও উ এই ধ্বনিটা এখানে উচ্চারিত হয়ে আসছে, তো ও হয়ে গেল। এবার উচ্চারণের সময় জিহ্বার অবস্থার কারণে স্বরধ্বনির ভাগ করা হয় কোনগুলা? তো উচ্চতার উপরে একটা আছে, আমরা দেখি সম্মুখ পশ্চাৎ একটা আছে, আর একটা আছে সবগুলোই। তো জিহ্বার উচ্চারণের সময় জিহ্বার কোন অবস্থানের কারণে স্বরধ্বনির ভাগ হয়? তো এটা তোমরা উপর থেকে কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছ। তারপর উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় থাকে? এটাও উপরে সরাসরি আছে। তো এইগুলা তোমাদেরকে মনে রাখতে হবে। যে একটু আগে এটা আলোচনা করছিলাম লাউ, তাই না? লাউ, তাই না? লাউ। ওকে। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় কি? দ্বি স্বরধ্বনি। এটা আমরা এখন দেখলাম। তারপর আমরা দেখলাম যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাদেরকে কি বলে? যদি পুরোপুরি উচ্চারিত না হয়, তাহলে কি? রস্বর, অর্ধস্বর যেকোনো একটা হতে পারে। তারপর বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? কি বোঝাতে ব্যবহার করা হয়? আমরা দেখে এসেছি অনুনাসিকতা বোঝাতে। অর্থাৎ নাকে উচ্চারণ যেগুলা আসে সেগুলা বোঝাতে। জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থানের উপর কত ভাগে ভাগ করা যায়? সরাসরি পাচ্ছ। উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে? যখন হবে তখন কি একেবারে খোলা থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পূর্ণ সংবৃত, তাই তো? সম্পূর্ণ খোলা থাকবে। তো আশা করি বোঝা গেছে যে আ কোনটা দ্বারা কি বোঝায়। তো এটাকে আমরা সেভ করে রাখলাম। এটাকে আমরা ড্রাইভে দিয়ে দিলাম। তোমরা ডেসক্রিপশন দেখো। ডেসক্রিপশন দেখে এটাকে পড়ে নিও।